আপনি ইন্টারনেটে কাদের ভিডিও দেখেন সেটার উপর ডিপেন্ড করে আপনার বউ কতটা সুখী হবে। এখন বাজে 5:50। Hello guys, नमस्कार दोस्तों, कैसे हैं आप लोग? विसास माइकल हियर। we just landed in Antarctica. আপনি হয়তো ভাবছেন আমি পাগল হয়ে গিয়েছি অথবা উল্টাপাল্টা বকছি, বাট এই স্টেটমেন্টটা আসলে সায়েন্টিফিক্যালি প্রুভেন। আজকের ভিডিও আপনার চোখ খুলে দিবে, কারণ এই ভিডিওতে আমরা প্রপার রিসার্চ, থিওরি আর সায়েন্টিফিক ডেটা দিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের পুরো পার্সোনালিটি চেঞ্জ করে ফেলতে পারে, অনেক ক্ষেত্রে আমাদের অজান্তেই। এটা সম্পর্কে অবগত না থাকলে আপনি একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন, যার পরিণতি হতে পারে ভয়াবহ। এবং এই সিচুয়েশন থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেটারও একটা গাইডলাইন দিব ভিডিওর শেষ অংশে। সো লেটস গেট স্টার্টেড। I am absolutely এখন 124 তলায় আছি। ইলেকট্রিক্যাল ভেহিকলে মুভ করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জন্য আমার প্রশ্ন, আপনার 3 জন ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরের নাম চিন্তা করেন যাদের ভিডিও আপনি রেগুলার বেসিসে দেখেন। এটা বাংলাদেশে হতে পারে, বাংলাদেশের বাইরেও হতে পারে। কমেন্ট করে আমাদেরকেও জানান। অ্যান্ড বিলিভ ইট অর নট, আপনি যদি অনেস্টলি অ্যান্সার দিয়ে থাকেন, এই 3টা নাম দেখে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা পাওয়া সম্ভব। পুরো ভিডিওটা দেখতে থাকেন, বুঝে যাবেন কিভাবে। বর্তমানে সকল মনোবিজ্ঞানীদের হিসেবে পৃথিবীর ইউথদের 5টা পার্সোনালিটি ট্রেট দিয়ে ডিফাইন করা যায়, যেটাকে বিগ 5 পার্সোনালিটি ট্রেটস বা ওশেন মডেল বলা হয়। ফার্স্টে ওতে ওপেননেস টু এক্সপিরিয়েন্স, অর্থাৎ একটা মানুষ নতুন অভিজ্ঞতা, ইমোশন, কল্পনা, অনুসন্ধান, অ্যাডভেঞ্চার ইত্যাদির প্রতি কতটা আগ্রহী। সিতে কনসিয়েন্সিয়াসনেস, এটার মধ্যে সেলফ ডিসিপ্লিন, কর্তব্য পালন, জেতার মনোভাব, দিক নির্দেশনা এসব অন্তর্ভুক্ত। একজন হাইলি কনসিয়েন্সিয়াস মানুষ খুব জেদি এবং ফোকাসড হয়। ইতে এক্সট্রোভার্সন, একটা মানুষ বাইরের দুনিয়া থেকে কতটা এনার্জি পায়। তারা মূলত সোশ্যাল গ্যাদারিং, পার্টি, মানুষের সাথে ইন্টারাকশন এগুলো পছন্দ করে, যেমন আমি একজন এক্সট্রোভার্ট মেন্টালিটির মানুষ। এতে অ্যাগ্রিয়েবলনেস, মানে আপনি সমাজের দৃষ্টিকোণ নিয়ে কতটা কনসার্ন। এই মেট্রিকটাতে বোঝা যায় আপনি মানুষের সাথে কতটা ইজিলি মিশে যেতে পারেন। অ্যান্ড লাস্টলি এনতে, না ওইটা না, নিউরোটিসিজম। এইটা নেগেটিভ ইমোশনগুলোকে রেফার করে, যেমন রাগ, দুশ্চিন্তা, ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি ইত্যাদি। এটাকে মাঝে মধ্যে ইমোশনাল ইনস্টেবিলিটি হিসেবেও আখ্যায়িত করা হয়। আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া এই লিঙ্কে গিয়ে কয়েকটা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আপনার নিজের পার্সোনাল টাইপ সম্পর্কে আইডিয়া পেয়ে যেতে পারবেন। সো গিভ ইট আ ট্রাই। ইউএসএতে 26 বছরের নিচে ছেলে মেয়েদের উপর করা একটা রিসার্চে দেখা যায় ইন্টারনেট কন্টেন্ট এই 5টার মধ্যে 3টা ট্রেটকে ডমিনেন্ট ট্রেট হিসেবে ইনফ্লুয়েন্স করছে। তার মধ্যে 2টা ট্রেট বেশি ডমিনেন্ট, একটা হচ্ছে এক্সট্রোভার্সন এবং আরেকটা হচ্ছে নিউরোটিসিজম। এতদিন ধরে সায়েন্টিস্টরা ভেবে এসেছে যে এই রাগ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, নেগেটিভ ইমোশনসের পিছনে 60% দায় পরিবেশের। পরিবেশ বলতে বাবা মা, পরিবার বা সমাজ। বা 2020 সালে নিউরোটিসিজম ইন দ্য ডিজিটাল এজ নামে একটা রিসার্চ পেপার পাবলিশ হয়, যেখানে ইন্টারনেট ইউজেস যে নিউরোটিসিজমকে ট্রিগার করতে পারে সেটা নিয়ে লেখা হয়। তারা প্রুভ করে যে 5টা মেজর ট্রেটের মধ্যে কেবল নিউরোটিসিজমে ইন্টারনেট অ্যাডিকশনের সাথে পজিটিভলি কানেক্টেড, অর্থাৎ ইন্টারনেট আসক্তি বাড়লে নিউরোটিসিজমও বাড়বে। এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু বলছি না যে নিউরোটিসিজমের পেছনে শুধুমাত্র ইন্টারনেটই দায়ী, বাট ভুল বা নেগেটিভ কন্টেন্ট কনজাম্পশন নিউরোটিসিজম বা ইমোশনাল ইনস্টেবিলিটি ট্রিগার করতে পারে। কিভাবে? ধরেন আপনি অ্যান্ড্রয়েডের ভিডিও কনজিউম করা শুরু করলেন অন আ রেগুলার বেসিস। আপনার মনে মিসোজিনিস্টিক অর্থাৎ নারী বিদ্বেষ পার্সোনালিটি আসা শুরু করবে। Ain't ready for the big man slap. I got a big hand. I'll bust their jaw with the bottom of my hand. নিজেকে বেটার হিউম্যান বানানোর বদলে আপনি আলফা মেল বানাতে চাইবেন। মেয়েদেরকে লেসার জাত হিসেবে দেখা শুরু করবেন, যেটা আপনার সংসারে প্রভাব ফেলবে। আপনার মা, বোন, বউয়ের প্রতি আপনার দৃষ্টিকোণ বদলে যাবে, অবভিয়াসলি নেগেটিভলি। If you're my friend, you just can't be a pussy. I find myself super funny. অ্যান্ড এটাই ভিডিওর ফার্স্টে বলছিলাম, আপনার কন্টেন্ট কনজাম্পশনের উপর আপনার বউ কতটা সুখী হবে এটা নির্ভর করে। সি কিভাবে ডটগুলো কানেক্টেড হচ্ছে, এগুলো হয়তো আপনি সারফেস লেভেল থেকে ডিরেক্টলি বুঝতে পারবেন না, বাট যখন এগুলো রুটে যাবেন দেখবেন নর্মালি এনজয়মেন্টের জন্য দেখা ভিডিওগুলোর প্রভাব কোন পরিসরে পড়তে পারে। আরও ডিটেলসে যাই। ধরেন আপনার রোস্টিং ভিডিও দেখতে ভাল লাগে, আপনি সারাদিনই রোস্টিং ভিডিওই দেখেন। আপনার ব্রেনের উপর এইটার দুইভাবে ইম্প্যাক্ট করবে, নেগেটিভ বায়াস
অ্যান্ড ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার। নেগেটিভ বায়াস মানে হচ্ছে পজিটিভ বা নিউট্রাল ঘটনা ঘটলেও যদি কারো কাছে নেগেটিভ ঘটনাটা বেশি ইম্পর্টেন্স পাওয়া শুরু করে সেইটা। খেয়াল করে দেখবেন রোস্টিং ভিডিওতে যাকে রোস্ট করা হচ্ছে তার শুধু নেগেটিভ সাইডগুলোকে বেছে পিক করে সেগুলোকে অতিরঞ্জিত করে পোর্ট্রে করা হয়। সেই মানুষটার বা ঘটনাটার পজিটিভ কোনো সাইড কিন্তু তারা তুলে ধরে না। আপনি অপু ভাইকে নিয়ে অবশ্যই অনেক নেগেটিভ রোস্টিং ভিডিও দেখেছেন, কিন্তু একটু গভীরে গেলে তার সম্পর্কেও কিন্তু আপনি অনেক পজিটিভ জিনিসও তুলে আনতে পারবেন 100%। কিন্তু এগুলো নিয়ে তাহলে ওই রোস্টাররা কেন কথা বলে না? নেগেটিভিটি বায়াসের সাথে নেগেটিভ মিডিয়ার ইম্প্যাক্ট স্টাডি করতে গিয়ে চাইনিজ কিছু রিসার্চার বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট চালায় এবং সার্ভে করে। প্রতিটা সার্ভেতে দেখা যায় যে এখনকার জেনারেশন নেগেটিভ নিউজে বেশি রেসপন্স করছে, ইংগেজ করছে, তাই নেগেটিভ রোস্টিং এর কালচারও বুক করছে। এইখানে প্রতিটা গ্রাফই একটা রেজাল্ট আনে। দুর্দান্ত একটা পেপার, আমি পেপারগুলোর লিঙ্ক ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দিব, চেক করে দেখতে পারেন। নেক্সটে আসে ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, বাট বেসিক্যালি ধরেন আপনি ডে টু ডে লাইফের কাজগুলোর সাথে অ্যাডজাস্ট করতে বা পার্টিসিপেট করতে যে বিহেভিয়ারগুলো প্যারা দিবে সেগুলোই, যেমন সেলফ হার্ম, হাত পা কাটা, প্রেসারে হাত পা কাঁপা বা মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এগুলো ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ারের মধ্যে পড়ে। অনেকে আছে ইন্টারনেটে বিভিন্ন অ্যাক্সিডেন্টের ভিডিও দেখে কন্টিনিউয়াসলি, এটা সাবকনশিয়াসলি ব্রেনের মধ্যে একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করে, যার ফলে অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে। এটার জন্য দেখা গেছে রাস্তায় বের হলে একটা ভয় কাজ করে, এই হয়তো গাড়ি এসে আমাকে মেরে দিবে, হয়তো এখনই রাস্তা পার হতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হবে। এরা সচেতনের থেকে বেশি প্যারানয়েড হয়ে যায়, অর্থাৎ বেশি ভয় পাওয়া শুরু করে, যেটা মোটেও নর্মাল না। এর উল্টো ঘটনা ঘটতে পারে, একজন সারাদিন এতই অ্যাক্সিডেন্ট, খুন খেরাপির রিয়েল ভিডিও দেখে যে সে ইমোশনালি স্টোইক হয়ে গেছে, তার আশেপাশে ঘটা মর্মান্তিক কোনো ঘটনাতে সে ইমপ্যাথেটিক হয়ে উঠছে না। এখন একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনি একটা নেগেটিভ ভিডিও দেখলেন আর আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল, জিনিসটা কিন্তু এমন না। যদি ভালো লেগে যায় ওই 2-3টা ভিডিও আপনার আগ্রহ সৃষ্টি করবে, ওই ধরনের আরো ভিডিও দেখার জন্য উদ্বুদ্ধ করবে। তারপর ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এক ধরনের কন্টেন্ট কনজিউম করতে করতে যখন ওই পার্টিকুলার জনরার বা ব্যক্তির ভিডিও দেখা আপনার অভ্যাস হয়ে যাবে, তখনই এই চেঞ্জেসগুলো আসা শুরু করবে। এখন আপনারা আমাকে ইন্টারনেটে যেই পার্সোনালিটিতে দেখছেন, এর বড় একটা রিজন হচ্ছে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরুর সময় কাদের ভিডিও দেখতাম। Hey, it's Maddie. It's a journey full of obstacles, doubts, and sacrifices. আমি নর্মালি একজন এক্সট্রোভার্ট মানুষ, তো করোনার আগে দেখা যেত যে নর্মাল ফেসবুকে স্ক্রলিং করার থেকে, কন্টেন্ট কনজাম্পশনের থেকে আমি বাইরে খেলাধুলা বেশি প্রিফার করতাম। সো ওই টাইমটাতে আমার কন্টেন্ট কনজাম্পশন ছিল খুবই লো, বাট করোনার সময় সিচুয়েশনটা বদলে যায়, বাসায় অনেক টাইম কাটানো হয় এবং কন্টেন্ট কনজাম্পশন অনেক বেড়ে যায়। সো প্রথমে আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে সাজেশন নিয়ে ফিল্ম মেকিং কন্টেন্ট দেখা শুরু করি। স্যাম কোল্ডার, পিটার ম্যাককানান, ম্যাটি হাপেয়া, এদের কন্টেন্ট আমি রেগুলার বেসিসে দেখতাম এবং ওই টাইমটাতে আমার ফিল্ম মেকিং রিলেটেড একটা ইন্টারেস্ট জাগে। আমি করোনার মধ্যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভিডিও বানিয়েছিলাম করোনা রিলেটেড এবং ভিডিওটা বেশ ভালো সাড়া পেয়েছিল। কিন্তু ওই ভিডিওটা করার পর আমি বুঝতে পারি যে আমি ক্যামেরার সামনে কাজ করাতে বেশি আগ্রহী। ওই সেম টাইমে আমি ভেরাটেসিয়াম, ভিসস, কেসি নাইস্টারদের মতো এডুকেশনাল অ্যান্ড স্টোরি টেলিং কন্টেন্ট দেখা শুরু করি। অ্যান্ড তখন থেকে আমার মধ্যে একটা মনোভাব তৈরি হয় যে আমিও ইনফরমেটিভ কন্টেন্ট বানাবো। ওই টাইমটাতে নিয়ন অ্যান্ড অনের স্পোর্টস ভিডিওগুলো দেখতাম এবং আমি যেহেতু স্পোর্টস অনেক বেশি পছন্দ করি, স্পোর্টস আর ইনফরমেশন এই দুটোকে একসাথে করে আমি ফার্স্টের দিকে স্পোর্টস ইনফরমেটিভ ভিডিও বানাতাম। আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অ্যান্ড পরবর্তীতে আমি ফুললি ইনফরমেটিভ, এডুকেশনাল এবং ইন্টারেস্টিং ভিডিও বানানো শুরু করি। সো এখানে বিষয়টা বোঝেন, আমি যদি ফার্স্টে ওই টাইমটাতে ফানি কন্টেন্ট, ক্রিঞ্জ কন্টেন্ট, রোস্টিং কন্টেন্ট এইসব বেশি কনজিউম করতাম, আমি কিন্তু আজকে একটা হয়তো ফানি কন্টেন্ট ক্রিয়েটার হতাম। ডোন্ট গেট মি রং, আমি ফানি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কিন্তু ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটার বলছি না। ক্রিঞ্জ এবং ফানি এই দুইটার মধ্যে একটা থিন লাইন আছে, যেটা নিয়ে একটা প্রপার ডিটেল ভিডিও বানানো যেতে পারে। অনেক ভালো ভালো ফানি কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার চোখে, যেমন সাগর ক্যাস্টিক, রায়ান্সের পিচ মিটিং। বাট আপনি আমাকে এখন যেই অবতারে দেখছেন, এটা ফুললি ডিসাইডেড হয়েছিল আমি কাদের ভিডিও দেখেছি। অ্যান্ড দ্যাটস হাউ পাওয়ারফুল আওয়ার কন্টেন্ট কনজাম্পশন ক্যান বি। মানে আমার জার্নির পুরো গতিপথটাই নির্ধারিত করেছে এই কন্টেন্ট কনজাম্পশন।
এখন আমাদের এই জিনিসটা মেনে নিতেই হবে যে এই যুগে এসে আপনি কাউকে বলতে পারবেন না যে ভাই ইন্টারনেট চালানো বন্ধ করে দাও, ভিডিও টিডিও আর দেখো না। ইন্টারনেট চালানো, ভিডিও দেখা এগুলো আমাদের প্রয়োজন, বাট কোনো জিনিসেরই অতিরিক্ত ব্যবহার ভালো না। ইন্টারনেট অ্যাডিকশন থিওরি মূলত নেগেটিভ একটা থিওরি। এই থিওরির মতে ইন্টারনেট অ্যাডিকশন আমাদের 3টা জিনিস ক্রিয়েট করে। ফার্স্ট ওয়ান, ইম্পালসিভিটি, অর্থাৎ কোনো চিন্তা না করেই কাজ করা। সেকেন্ডলি, নার্সিসিজম, অর্থাৎ খালি নিজেকে নিয়ে চিন্তা করা। অ্যান্ড লাস্টলি, অ্যাগ্রেশন, মানে সব বিষয়ে মার কাট ভাব তৈরি হওয়া। এই ট্রেডগুলো ক্রিয়েট হয় কম্পিটিটিভনেস থেকে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের একটা রিসার্চ পেপারে এটা ক্লেম করা হয়েছে যে ইন্টারনেটের অ্যাড বা সাইট বা প্রোডাক্টগুলোতে আই ওয়ার্ডটাকে ফোকাস বেশি দেওয়া হয়, যেন সাবকনসিয়াসলি মানুষ নিজেদের নিয়ে বেশি ভাবে। নিজেকে অন্যের থেকে এগিয়ে নিতে হবে, নিজের টাইমলাইনকে আরো সুন্দর হতে হবে, নিজের ফ্যান ফলোয়ার বেশি হতে হবে। অ্যান্ড এই কাজটা করতে গিয়ে রিয়েল লাইফে 12টা বাজলেও কিছু যায় আসে না। ভার্চুয়ালটাই এখন মেন হয়ে যাচ্ছে রিয়েলিটির চাইতে। 2011 সালে লেখা এই পেপারটা লাস্টের একটা কথা ছিল যেটা আমার চোখে পড়ে, সেটা হচ্ছে যত দিন যাচ্ছে তত ইন্টারনেট অ্যাডিকশন জিনিসটা আর অ্যাডিকশন হিসেবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। এটা আমাদের ডেইলি সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্সের অংশ হয়ে গিয়েছে। অ্যান্ড এই জায়গাতেই চলে আসে ডেইলি লাইফে ইন্টারনেটের ইনফ্লুয়েন্স। ইন্টারনেটকে আপনি একটা ছুরির সাথে তুলনা করতে পারেন। এটা দিয়ে ফল কেটে আপনি পুষ্টিকর খাবার খেতে পারেন, অথবা মোহাম্মদপুর গিয়ে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইন্টারনেট পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে নাকি নেগেটিভ, এটা ডিপেন্ড করে ব্যবহারকারীর উপরে। অনেক সময় দেখবেন একজন ইনফ্লুয়েন্সারের প্রচুর পাগলা ফ্যান। আপনি হয়তো অনেক ক্ষেত্রে অবাক হয়ে গেছেন যে কিরে ভাই, এদের এত ফলোয়ার কোথা থেকে আসলো। रात का बज रहे 2 क्या 6 भी बजेंगे तो भी एलविस भाई के लिए इधर रहेंगे। अरे एलविश भाई के आगे कोई बोल सकता है क्या? एलविश भाई বাংলাদেশে এমন আছে, আমি নাম নিব না, আপনারা আপনাদের মতো করে বুঝে নিয়ে। এই ক্ষেত্রে আমরা আবার অ্যান্ড্রু টেটের এক্সাম্পল আনতে পারি। সে হিউম্যান ট্রাফিকের সাথে জড়িত ছিল, ইন্টারন্যাশনালি ওয়ান্টেড লিস্টে তার নাম গিয়েছিল। তাও তার এত ডেডিকেটেড ফ্যান ফলোইং কিভাবে তৈরি হয়েছে? গার্ডিয়ানের সাংবাদিক ফ্রেডি ফিল্ডহ্যাম এই জিনিসটা নিয়ে স্টাডি করেন। তিনি অ্যান্ড্রু টেটের হার্ডকোর ফ্যানদের সাথে বসেন এটা বের করার জন্য যে তারা কেন আসলে এই লোকটাকে এত বেশি ফলো করে। এখানে কয়েকটা জিনিস বের হয়ে আসে। ফার্স্ট রিজনটা হচ্ছে জেনুইন কেয়ার। তাদের মতে অ্যান্ড্রু টেট তাদের জন্য জেনুইনলি কেয়ার করে, তাদের মধ্যে একটা মূল্যবোধ সৃষ্টি করার চেষ্টা করে। সেকেন্ডটা হচ্ছে একটা ইউটোপিয়ান গোল্ডেন এজের ড্রিম, যেখানে তারাই হবে সবকিছু। কিছুক্ষণ আগে নার্সিসিজমের যে কথাটা বললাম ওইটার সাথে ডিরেক্টলি রিলেটেড। যেমন ধরেন টেটের আলফা মেল কনসেপ্ট। আর থার্ডটা হচ্ছে ভিকটিম কার্ড। টেটের বিরুদ্ধে অলওয়েজ কেউ না কেউ লেগে আছে, ওকে আটকানোর চেষ্টা করছে। এক্সিস্টিং ফ্যান বেসটাকে এই জিনিসগুলো ফ্যান থেকে ফ্যানাটিক বানিয়ে দেয়। মানে সে যেই মেসেজটাই প্রিচ করে তা মিলিয়ন মানুষ অ্যাকসেপ্ট করছে, এরকম সেক্সিস্ট মিসোজিনিস্টিক বিহেভিয়ার শো করছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, বাংলাদেশের রাস্তায় লম্বা চুলে কালার করে টেডি বিয়ার শার্ট পরে ঘুরে বেড়ানোর মধ্যে বড় একটা পোর্শন প্রিন্স মামুনের ফলোয়ার। এটার রুচির অবক্ষয় কিনা সেটা নিয়ে আর্গুমেন্ট আমি যাব না। আমি জাস্ট এটাই বোঝানোর ট্রাই করলাম যে এইসব ইনফ্লুয়েন্সাররা কিভাবে তাদের লাইফস্টাইলকে মানুষের লাইফস্টাইলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এরা কিন্তু বেশ স্মার্ট হয়। আপনি এদেরকে ক্রিঞ্জ বলেন আর খ্যাত বলেন, এরা এবং এদের টিম খুব ভালোভাবেই জানে এদের টার্গেটেড অডিয়েন্সকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে হয়। আমরা আমাদের নিজেদের চাওয়াটাকে দেখতে পাই অনলাইন পার্সোনালিটি বা জিনিসের মধ্যে, অ্যান্ড সেগুলো আস্তে আস্তে নিজেদের লাইফের পার্ট ধরে নেওয়া শুরু করি। এই জিনিসটা একদম ইনএভিটেবল, বাট এটা কন্ট্রোলড হইতে হয়। কন্ট্রোলড হইলে পজিটিভ কোনো আউটকাম আসতে পারে। যেমন ধরেন আপনি কিছু একটা শেখার জন্য এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো করা শুরু করলেন। আপনি আস্তে আস্তে স্টোরি হেড, নাসির তামজিদ, বিজ্ঞান পাইসি, সিনজয় এদের কন্টেন্ট রেগুলার দেখা শুরু করলেন। তাদের থেকে শেখার জিনিস আপনি রিয়েল লাইফ কনভারসেশনে ইউজ করা শুরু করলেন। আপনার নলেজ গ্যাদার হইলো, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হইলো। এইটা পজিটিভ। আপনি খেয়াল করে দেখবেন RS ফাহিম চৌধুরী ভিউয়াররা আমার ভিডিও দেখতে আসবে না। আবার আমি কিছুদিন আগে ডিসকভার করলাম যে ড্রাইভিং সিমুলেশন স্ট্রিম দেখে এরকম একটা বিশাল কমিউনিটি আছে আমাদের বাংলাদেশেই। এই কমিউনিটিগুলো কিন্তু খুব রেয়ারলি ওভারল্যাপ করে, অ্যান্ড এটার পেছনে দুইটা মেইন রিজন এক্সিস্ট করে। ফার্স্ট ওয়ান ইজ নেসেসিটি। ধরেন নাফিস সেলিম ভাইয়ের কন্টেন্ট যারা কনজিউম করে
বেশিরভাগই বিজনেস করতে চায়, বিজনেস নিয়ে জানতে চায়। তাদের গোলটার জন্য নাফিস সেলিম ভাই একটা গাইডের মতো কাজ করে। যে কোনো জিওপলিটিক্যাল গ্যাঞ্জামে মানুষ অপেক্ষা করে ধ্রুব রাঠের ভিডিওর জন্য। যে ঘোরাঘুরি পছন্দ করে বা অন্যান্য কালচার সম্পর্কে জানতে চায়, সে নাদির অন দ্য গোয়ের ভিডিও দেখে রেগুলারলি। এটা আরেকটা সেকেন্ডারি লেয়ার হচ্ছে ইন্টারেস্ট। আমরা সবাই যেমন একই মিউজিক পছন্দ করি না, ঠিক তেমনই বিষয়টা। কেউ গেমিং কন্টেন্ট পছন্দ করে, কেউ এডুকেশনাল। সেকেন্ড যে মেজর রিজনটা আছে সেটা হচ্ছে অ্যাটেনশন স্প্যান ডিপ্রিসিয়েশন। আমাদের অ্যাটেনশন একটা জিনিসে বেশিক্ষণ থাকে না। আজকের দিনে একটা বড় ঘটনা ঘটলে সেটা জানতে হলে আপনাকে নেট ঘেটে নিউজ বের করে পড়তে হবে, বা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার সেটা নিয়ে ভিডিও বানায় ফেলে তাহলে আপনি ভাত খাইতে খাইতেও বা অন্য কাজ করতে করতেও কিন্তু সেটা সম্পর্কে জানতে পারবেন। ওই কন্টেন্ট ক্রিয়েটারের প্রতি আপনার আলাদা একটা ভালো লাগা শুরু করবে। যার আগ্রহ হিস্ট্রিতে সে হিস্ট্রির কন্টেন্ট গিলবে, আর যার আগ্রহ গেমিংয়ে সে গেমিং কন্টেন্ট গিলবে। সিম্পল অ্যাজ দ্যাট। এখন আপনি অবশ্যই সারাদিন জ্ঞান গর্বের ভিডিও দেখবেন না, এন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে। টেড টক যেমন দেখবেন, মিস্টার বিস্টের ভিডিও পাশাপাশি দেখবেন, বাট মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ব্যালেন্স করা। সো এইখানে আপনাদের জন্য আমার একটা টাস্ক আছে। আপনার ব্রাউজিং হিস্ট্রি আর মেমোরি ব্যবহার করে নোট ডাউন করেন যে গত এক মাসে আপনি কোন ধরনের কন্টেন্ট এবং কাদের কন্টেন্ট সবচেয়ে বেশি দেখেছেন। আফটার দ্যাট নিজেই অ্যানালাইজ করেন যে এই ভিডিওগুলো আপনাকে কোন ধরনের ভ্যালু প্রোভাইড করছে, কোন ধরনের ইমোশন জাগ্রত করছে। নোট ডাউন করার সময় নিজের সাথে একদম অনেস্ট থাকবেন, আর দেখবেন আপনার মধ্যে একটা রিয়েলাইজেশন কাজ করছে। যদি দেখেন একটা কন্টেন্ট দেখে আপনি অন্যের কষ্টে মজা পাচ্ছেন, বা জাস্ট মানুষকে পচায় যাচ্ছে বা আপনাকে খেপায় দিচ্ছে, এই কন্টেন্টগুলো আপনার অ্যাকচুয়ালি না দেখাই ভালো। আপনার পার্সোনালিটি যেন সেল না হয়ে যায় ইন্টারনেটের কাছে। আপনি বলতে পারেন যে ভাই এই কন্টেন্টগুলো আমি দেখতে চাই না, অ্যালগরিদম আমাকে দেখায়। টু বি অনেস্ট, অ্যালগরিদম আপনাকে সেটাই দেখাবে যেটা আপনি দেখতে চাইবেন। কোন ধরনের ভিডিও সামনে আসতে আপনি আটকায় যাচ্ছেন, ইংগেজ করছেন, এই বিহেভিয়ারগুলো সব সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমই পিক করে। এই জন্য দেখবেন আপনার নিউজ ফিড এবং আপনার মায়ের নিউজ ফিড কিন্তু কখনোই সেম হয় না। অ্যালগরিদম মেইনলি নেগেটিভ জিনিসগুলোকে বেশি পুশ করে, কারণ মানুষ নেগেটিভ জিনিস বেশি খায়। আপনার কাজ হবে এই ধরনের ভিডিও সামনে আসার সাথে সাথে স্ক্রল করে যাওয়া, ক্লিক না করা, ইংগেজ না করা। দেখবেন কিছুদিন পর আপনার ফিড বেটার হওয়া শুরু করবে। কোন কন্টেন্ট ক্রিয়েটরের ফ্যামিলিতে ঝামেলা হয়েছে, কে কাকে মারছে, এগুলো দেখে আমাদের কারোরই কোনো লাভ নাই, আনলেস আপনি রিসার্চ পারপাসে এসব দেখে থাকেন। মনে রাখবেন, আপনি ইন্টারনেট কন্ট্রোল করবেন, ইন্টারনেট যাতে আপনাকে কন্ট্রোল না করে। সো আপনার তিনজন ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরদের নাম জানেন, আর বাংলাদেশের অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি ডাউনফল কেন আমাদের জন্য হয়েছে এই বিষয়ে জানতে চাইলে নাসির তামজিদের সাথে আমার এই ভিডিওটা দেখতে পারেন। সি ইউ দেয়ার। টাটা।